হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 9-এর ইতিহাস নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 2024 সাল থেকে নতুন যারা 9-এ উঠবে তাদের জন্য এই ভিডিও বানাচ্ছি। আজকের প্রথম ক্লাসেই আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আলোচনা করব, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। আজকে আমি প্রথমেই বলি যে ক্লাস 9-এর নবম শ্রেণীতে আধুনিক ইউরোপের ইতিহাস পড়ানো হয়। আধুনিক ইউরোপ, তো ইতিহাসের 3টি ভাগ আছে: প্রাচীন যুগের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক যুগের ইতিহাস। তোমাদের আধুনিক যুগের ইতিহাস পড়তে হবে। তো ইউরোপের ইতিহাস যে তোমাদের সিলেবাসে রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই সিলেবাস প্রথমেই আমি উল্লেখ করছি। তোমাদের 1 নাম্বার যে অধ্যায়, অর্থাৎ প্রথম অধ্যায়ে আছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশন মানে হলো ফরাসি বিপ্লব। 1789 সালে যে ফরাসি বিপ্লব, সেটা প্রথম অধ্যায়ে আছে। ফরাসি দেশে আরও দুটো বিপ্লব হয়েছে: 1830 সালের জুলাই বিপ্লব, 1848 সালে ফেব্রুয়ারি বিপ্লব। এই দুটো বিপ্লব পরবর্তী অন্য চ্যাপ্টারে গিয়ে আমরা পড়ব, কিন্তু প্রথম চ্যাপ্টারে ফরাসি বিপ্লব নিয়ে আমাদের আলোচনা। ফরাসি বিপ্লব বিপ্লব কাকে বলে, ফরাসি বিপ্লব কাকে বলে, কত সালে? 1789 সালে। এবং এই বিপ্লবে কারা জয়লাভ করেছে, কোন রাজতন্ত্রের বিরুদ্ধে? বুর্বো রাজতন্ত্রের বিরুদ্ধে। তাহলে এই বিপ্লবের কারণ এই চ্যাপ্টারের আলোচনার বিষয়। বিপ্লবের রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, দার্শনিকদের অবদান, বৈদেশিক প্রভাব, এগুলো আমরা পরে এক একটা ভিডিও বানিয়ে আলোচনা করব। প্রথমে আমাদের বুঝতে হবে যে ফরাসি বিপ্লব সামগ্রিকভাবে আমাদের এই চ্যাপ্টার। 2 নম্বর চ্যাপ্টার হলো বিপ্লবের আদর্শ। বিপ্লবের আদর্শ, ফরাসি বিপ্লবের আদর্শ: সাম্য, মৈত্রী, স্বাধীনতা, গণতন্ত্র, সৌভ্রাতৃত্ব, জাতীয়তাবাদ, এগুলো হচ্ছে বিপ্লবের আদর্শ। বিপ্লবের আদর্শ এবং এই টপিকে আছে, দ্বিতীয় টপিকে বা দ্বিতীয় অধ্যায়ে, নেপোলিয়নের সাম্রাজ্য, জাতীয়তাবাদ। বিপ্লবের আদর্শ টপিকের নাম হলো বিপ্লবের আদর্শ, নেপোলিয়নের সাম্রাজ্য ও জাতীয়তাবাদ, দ্বিতীয় চ্যাপ্টারে। এখানে আমাদের বিস্তারিত আলোচনা হবে, ভিডিও তৈরি করব, আমি প্রত্যেকটার ভিডিও তৈরি করব। সেটা হলো নেপোলিয়ন বোনাপার্ট কিভাবে ক্ষমতায় এসেছেন, তার শাসন সংস্কারগুলো সম্পর্কে, নেপোলিয়ন বোনাপার্টের পতনের কারণ, মহাদেশীয় ব্যবস্থা স্পেশালি উল্লেখ করব, তারপরে তোমার স্পেনীয় খত ইত্যাদি ইত্যাদি। এবং নেপোলিয়নের পতন কিভাবে হয়েছে তার প্রত্যেকটা কারণ উপর ভিডিও তৈরি হবে। 3 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর অধ্যায়ে কি আলোচনা আছে ক্লাস 9-এ? 3 নম্বর চ্যাপ্টারে আমাদের পড়তে হবে তোমার 19 শতকের ইউরোপ। 19 শতকের ইউরোপ মানে কি? 19 শতক মানে হচ্ছে তোমার 1800 থেকে 1899 সাল পর্যন্ত। 1800 থেকে 1899 সাল পর্যন্ত 19 শতকের ইউরোপ। এখানে টপিকের নাম হচ্ছে আমাদের তোমার টপিকের নাম হচ্ছে তোমার 19 শতকের ইউরোপ, জাতীয়তাবাদ ও রাজতান্ত্রিক আদর্শের মধ্যে সংঘাত। রাজতান্ত্রিক আদর্শ, এখানে চরম রাজতন্ত্র অস্ট্রিয়ায় ছিল, তোমার
ফ্রান্সেও বুর্বো রাজতন্ত্র আবার পুনরায় ফিরে এসছে। যেমন 1815 সালে ভিয়েনা কংগ্রেসের সিদ্ধান্ত অনুযায়ী, এবং তার আগেই ক্ষমতায় এসছে অষ্টাদশ লুই। তো এবং মেটারনিক সম্পর্কে আলোচনা, ভিয়েনার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী, তিনি প্রতিক্রিয়াশীল, স্বৈরাচারী নিজের দেশের ক্ষেত্রে, এবং তার উপনিবেশ আছে অস্ট্রিয়ার উপনিবেশ জার্মানি, ইটালি প্রভৃতি ভূখণ্ডে অস্ট্রিয়ার যে উপনিবেশ সে সম্পর্কিত আলোচনা। আর পাশাপাশি নেপোলিয়ন সরি তোমার অস্ট্রিয়ার যে শাসক তিনি হলেন মেটারনিক, তার বিরুদ্ধে যে জাতীয়তাবাদী আন্দোলন হচ্ছে, ইটালিতে আন্দোলন হচ্ছে, এবং ইটালি ঐক্য আন্দোলন, ইটালি স্বাধীনতা লাভ করেছে, জার্মানিতে ঐক্য আন্দোলন হয়েছে এবং জার্মানিও স্বাধীনতা লাভ করেছে। এটা আমাদের 3 নম্বর চ্যাপ্টার। 3 নম্বর চ্যাপ্টারের আমরা অধ্যায় বলেছি। অধ্যায়ের বিষয়বস্তু 19 শতকের ইউরোপ, রাজতন্ত্র বা রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদের মধ্যে সংঘাত। এবার 4 নম্বর টপিক, ক্লাস 9-এ 4 নম্বর টপিকে আছে তোমার শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। শিল্প বিপ্লব, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, কলোনালিজম অর্থাৎ উপনিবেশবাদ, আর হচ্ছে ইম্পারিয়ালিজম বা সাম্রাজ্যবাদ। এই 3টি বিষয় আমরা জানব। তার মধ্যে শিল্প বিপ্লব কাকে বলে, শিল্প বিপ্লবের কারণ, কোন দেশে প্রথম শিল্প বিপ্লব হয়, যেমন ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হলো, অন্য কোনো দেশে শিল্প বিপ্লব হলো না কেন, এর আলোচনা। শিল্প বিপ্লবের রাজনৈতিক ফলাফল, সামাজিক ফলাফল, অর্থনৈতিক ফলাফল সব আলাদা আলাদা আলোচনা হবে। এটা হলো 4 নম্বরের বিষয়বস্তু, 4 নম্বর টপিকে। 5 নম্বর টপিক, 5 নম্বর টপিকে আমরা পড়ব 20 শতকের ইউরোপ। 20 শতকের ইউরোপ, এখানে 20 শতকে যে অর্থাৎ 1900 সালের পর থেকে 1999 সাল পর্যন্ত ইউরোপের যে রাজনৈতিক পরিস্থিতি, ইতিহাস, সেখানে আমরা আলোচনা করব। হ্যাঁ, এর মধ্যে বিভিন্ন বিষয় আমাদের রয়েছে। তোমার 20 শতকের বা 20 শতক বলতে পারো, সেখানে রুশ বিপ্লব আছে, ক্রিমিয়ার যুদ্ধ আছে 1854-55 সালে, 56 সালে ক্রিমিয়ার যুদ্ধ, এটাও এই সব টপিকের মধ্যে রয়েছে। আমি পরে বিস্তারিত আলোচনা করব, আজকে বললে হয়তো মনে রাখা একটু শক্ত হবে, তাই প্রথম আমার ক্লাস। তারপরে আমরা আসবো তোমার 6 নম্বর টপিক। 6 নম্বর টপিকে কি আলোচনা আছে, তোমাদের ক্লাস 9-এর ইতিহাসের সিলেবাসে আছে তোমার দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। এখানে দেখো প্রথম মহাযুদ্ধ নেই, কথা প্রসঙ্গে আলোচনা আসবে আমাদের, কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের কারণ, দ্বিতীয় মহাযুদ্ধের ফলাফল, এখানে কোন শক্তির সঙ্গে কোন কোন শক্তির যে মানে সংঘাত হয়েছিল, যুদ্ধ হয়েছিল, ফ্যাসিবাদী, নাৎসিবাদী আর সামরিক শক্তি একদিকে, অর্থাৎ জার্মানি, ইটালি এবং জাপান একদিকে, অন্যদিকে মিত্র শক্তি হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, তোমার রাশিয়া, এই সমস্ত দেশ। এগুলো আমরা আলোচনা করব, এবং তার পরবর্তীকালে তোমার দ্বিতীয় মহাযুদ্ধের পরে সুপার পাওয়ার স্টেট হলো। দ্বিতীয় মহাযুদ্ধের আগে এক ধরনের বিশ্ব রাজনীতি ছিল, বহুকেন্দ্রিক রাজনীতি ছিল, অর্থাৎ বিশ্বে কয়েকটা দেশ শক্তিশালী ছিল, অন্তত 7টা দেশ শক্তিশালী ছিল। হ্যাঁ, একদিকে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, এই সমস্ত দেশ শক্তিশালী, আমেরিকা শক্তিশালী দেশ। অন্যদিকে আমরা দেখব যে জাপানও শক্তিশালী হয়েছে দ্বিতীয় মহাযুদ্ধের আগে। জার্মানি দুর্বল ছিল, ভার্সাই চুক্তির মধ্যে দিয়ে একদম দুর্বল ছিল। জার্মানিও হিটলারের নেতৃত্বে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। আবার তোমার ইটালিতে ফ্যাসিবাদী শক্তি, অর্থাৎ ফ্যাসিস্ট পার্টি মুসোলিনি ক্ষমতায় এসে
ইটালি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে এর যে 7টা রাষ্ট্রের কথা বললাম, এরা প্রত্যেকেই কিন্তু সবল, কেউ কাউকে তোয়াক্কা করতো না। তাই এই সময়ে বিশ্ব রাজনীতি কিন্তু একটা কেন্দ্র থেকে পরিচালিত হতো না, বা দুটো কেন্দ্র থেকে পরিচালিত হতো না, তোমার বহু কেন্দ্র থেকে পরিচালিত হয়েছে। এগুলো আমি পরে আলোচনা করব। যাই হোক, আমরা দেখলাম যে 6 নম্বর টপিকে যে আলোচনা, সেটা দ্বিতীয় মহাযুদ্ধ এবং দ্বিতীয় মহাযুদ্ধের পরবর্তীকালের ইউরোপের ইতিহাস। লাস্ট যে চ্যাপ্টার, সপ্তম অধ্যায়, তার 7 নম্বর চ্যাপ্টার, এই চ্যাপ্টারে আমাদের পড়তে হবে জাতিসংঘ। 1919 সালে জাতিসংঘ গঠিত হয়। প্রথম মহাযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য প্রত্যেকটা রাষ্ট্র যাতে সম্মান মর্যাদা পায়, তার অস্তিত্ব বজায় রাখে, দুর্বল রাষ্ট্রকে সবল রাষ্ট্র আক্রমণ করে যাতে দখল করে না নিতে পারে, তার জন্যই। এবং প্রথম মহাযুদ্ধে যে ভয়াবহ ক্ষতি হয়েছে, মানুষ মারা গেছে, অনেক জীবজন্তু মারা গেছে, অনেক সম্পদ ধ্বংস হয়েছে, তা যাতে আর ভবিষ্যতে না হয়, এরকম যুদ্ধ যাতে আর আমাদের দেখতে না হয়, তার জন্যে তোমার উড্রো উইলসনের 14 দফা দাবি, তার ভিত্তিতে একটা দাবি ছিল যে জাতিসংঘ গঠন করতে হবে, আন্তর্জাতিক সংগঠন গঠন করতে হবে। সেই আন্তর্জাতিক সংগঠন হচ্ছে জাতিসংঘ বা লিগ অফ নেশন। তো এই লিগ অফ নেশন আমাদের 7 নম্বর টপিকে বা অধ্যায়ে পড়তে হবে। এর গঠন, কার্যাবলী, এর ভূমিকা, এটা কতটা সফল হয়েছে, কতটা ব্যর্থ হলো, কেন ব্যর্থ হলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরে। আর একটা 7 নম্বরে অধ্যায়ে আছে, সেটা হলো সম্মিলিত জাতিপুঞ্জ। লিগ অফ নেশন ধ্বংস হয়ে গেল, তার জায়গায় আর একটা আন্তর্জাতিক সংগঠন দ্বিতীয় মহাযুদ্ধের পরে 1945 সালে 24শে অক্টোবর আর একটা আন্তর্জাতিক সংগঠন গড়ে ওঠে। তার নাম হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, ইউএনও। আর প্রথম মহাযুদ্ধের পরে যেটা ঘটেছিল লিগ অফ নেশন, ওটা উঠে গেল, ওটা ব্যর্থ হলো। তারপরে একটা আন্তর্জাতিক সংগঠন, এই সংগঠন হচ্ছে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করা এবং বিশ্বের নিরাপত্তা মানে কি, প্রত্যেকটা দেশের নিরাপত্তা রক্ষা করা। এই জন্য এই সংগঠন গড়ে উঠলো। তাহলে আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম ক্লাস 9-এর সিলেবাস। আমি প্রত্যেকটা চ্যাপ্টারে আলোচনা করব। হ্যাঁ, স্কুলে তো একটা পদ্ধতি মাফিক পড়ানো হয়, সেখানে মানে এগুলো, তার মানে আমি ভিডিও আগে আলোচনা করলে তোমরা ক্লাস শুনেও বুঝতে পারবে আমার আলোচনা থেকে। আর পরবর্তীকালে কোশ্চেনের ধাঁচ, আমি পরের দিন আমার তোমাদের ক্লাসে ভিডিওতে থাকবে কোশ্চেন প্যাটার্ন মানে কটা 1 নম্বরে কটা কী ধরনের কোশ্চেন হবে, 90-এর আমি বিভাজনটা পরিষ্কার করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, তবে নাম্বার তোলা খুব সহজ। নাম্বার তুলতে গেলে টেক্সট বই পড়তে হবে আর আমার ভিডিও শুনতে হবে। টেক্সট বই, আমি আবারও বলছি, টেক্সট বই কিনবে, টেক্সট বই কিনবে, গুছানো লেখা আছে। আর সহায়িকা কিনবে না। সহায়িকা কিনলে কি হবে, ওখানে একই প্রশ্ন অনেক জায়গায় থাকে, আর তাছাড়া প্রিন্টিং মিস্টেক থাকে, অনেক ইনফরমেশন ভুল থাকে। আর টেক্সট বই, টিভি নাম্বার দেওয়া বই, এটা অনেকটাই ঠিক আছে আমরা মনে করতে পারি। এই আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।